বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্মের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আমি এটা পড়াচ্ছি। আপনাদের পরীক্ষা খুব নিকটে চলে এসছে, আপনারা আশা করি পরীক্ষাগুলো খুব ভালোভাবে দেবেন। আর আপনাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সরকারি সমাজসেবার পরিচিতি। বাংলাদেশে আসলে আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক। সেক্ষেত্রে বাংলাদেশের যে অভ্যন্তরীণ কাজগুলো রয়েছে বা সরকার আমাদের উন্নয়নের জন্য যে কাজগুলো করে সেটারই আসলে পরিচিতি সমাজবিজ্ঞানের ভাষায় বইয়ে কীভাবে লেখা হয়েছে আমরা আসলে আজকে সেটি জানতে পারবো। রাষ্ট্রীয় উদ্যোগে গৃহীত, বাস্তবায়িত ও নিয়ন্ত্রিত সমাজসেবা কার্যক্রমকে সরকারি সমাজসেবা কার্যক্রম বলা হয়। রাষ্ট্র নিজ উদ্যোগে নিজের বাস্তবায়িত করার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য আসলে সরকার নিজ থেকে যে কার্যক্রমগুলো করে আসলে সেগুলোই হচ্ছে সমাজসেবা কার্যক্রম। সমাজের উন্নয়নের জন্য রাষ্ট্র বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে, সেটা গণশিক্ষা হোক, শিশু শ্রমকে বন্ধ করা হোক, বাল্যবিবাহ দূর করা হোক, যে কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের উন্নয়নের কাজ করলে রাষ্ট্র নিজ দায়িত্বে সেটা কিন্তু আসলে সমাজের সেবা করা হয়। সেক্ষেত্রে সরকারি সমাজসেবার ধারণা আসলে হিসেবে সমাজ যত বা দেশ যত পরিবর্তন করার জন্য যত ক্ষেত্রে প্রয়োজন উন্নয়নের, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র তার নিজ দায়িত্ব সেটা সঠিকভাবে সম্পাদন করবে। রাষ্ট্র সমাজের পরিবর্তনশীলতার দিকে লক্ষ্য রেখে সমাজের নানা স্তরের মানুষের নানা রকম কল্যাণ করে থাকে, যেটা জনকল্যাণ নীতির গ্রহণ করে থাকে। হ্যাঁ, আমরা সবাই সমাজের অন্তর্ভুক্ত, আর আমাদের সমাজটা রাষ্ট্রের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে পরিবর্তন আমাদের সমাজে আসবে এবং পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের সকলকে চলতে হবে। রাষ্ট্র ঠিক একইভাবে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের অনলাইন এডুকেশন সিস্টেমটা হিসেবে ধরি তাহলে কিন্তু ঠিকই আমাদের শিক্ষকরা অনলাইন বা স্মার্টফোনগুলো ব্যবহার করে তারা তাদের নিজেদের মতো করে রাষ্ট্র তাদেরকে যে সহায়তাটা করছে, যেটা করছে তারা একটা 3G সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছে, একটা স্মার্টফোনের যে প্রচলনটা আছে সেটা রাষ্ট্র করে দিয়েছে, যাতে করে আসলে যুগের সাথে তাল মিলিয়ে মানুষজন চলতে পারে। পৃথিবীর সকল কল্যাণমুখী রাষ্ট্রই নাগরিকদের সেবায় নানা ধরনের নীতি ও পরিকল্পনার আওতায় সমাজসেবা কার্যক্রম গ্রহণ করে থাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কারণ পৃথিবীর যে রাষ্ট্র যত বেশি সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে সে রাষ্ট্র আসলে তত বেশি উন্নয়ন। কারণ একজন নাগরিক যে তার রাষ্ট্রকে সাপোর্ট দিচ্ছে, সে যদি ভালো থাকে, তার যদি আয় উন্নতি বেশি হয়, সেক্ষেত্রে রাষ্ট্রের কিন্তু জীবনযাত্রার মান অনেক ভালো হয়। তাই আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশগুলো দেখতে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে তারা কিন্তু তাদের রাষ্ট্রের নাগরিকদের সেবায় নানা ধরনের নীতি প্রণয়ন, শুধু নীতি প্রণয়নে কিন্তু তারা ওখান পর্যন্ত ক্ষান্ত হয়নি। সেক্ষেত্রে কীভাবে বাস্তবায়ন করা যায় এবং নীতিটাকে সঠিকভাবে কীভাবে কাজে লাগানো যায় এবং জনগণকে কীভাবে সচেতন করা যায়, এই সব কিছু কিন্তু তারা সেখানে প্রয়োগের ব্যবস্থা করেছে এবং তারা আইন প্রণয়ন করেছে। আমাদের বাংলাদেশেও আমরা আগের তুলনায় অনেক ক্ষেত্রেই আমরা উন্নতি লক্ষ্য করতে পারছি। এসব সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের নাগরিক অধিকার প্রদান, মৌলিক চাহিদা পূরণ, ক্ষমতার পূর্ণ বিকাশ, নিরাপত্তা ও কল্যাণ বিধান রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কর্তব্য। একটা রাষ্ট্রে যখন একটা নাগরিক বসবাস করে, সেখান থেকে তার কিছু মৌলিক অধিকার চাওয়ার রয়েছে রাষ্ট্রের কাছে। মৌলিক চাহিদা পূরণ কে করবে? রাষ্ট্র। তার কর্মক্ষমতা অবশ্যই থাকতে হবে। আমাদের দেশে কি হয়, রাষ্ট্র যদি প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে, যেমন রাষ্ট্র তোমাকে থাকার জন্য জায়গা দিচ্ছে, তোমার একটা করার জন্য যে পূর্ণ স্বাধীনতা, সে পূর্ণ স্বাধীনতা তো তুমি রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছ। কাজটা করবে, সেক্ষেত্রে তোমার কাজটা করার জন্য স্বাধীনতা তুমি রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছ। নিরাপত্তা এবং কল্যাণ বিধান রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। একটা মানুষ নিরাপদ থাকবে, সে নিরাপত্তাটা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। নানা সমস্যায় জর্জরিত সমাজ ব্যবস্থায় জীবনমান উন্নয়নের কথা মাথায় রেখে বাংলাদেশের সরকারি বেসরকারি সমাজসেবায় ব্যাপক প্রসার লক্ষ্য করা যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কারণ আমরা আমাদের সমাজ ব্যবস্থাটাকে আমরা অতটা হাই লেভেলের বলবো সেটাও না, আবার অতটা লো লেভেলের বলবো সেটাও না, কিন্তু হ্যাঁ আমাদের সমাজে উন্নতি হচ্ছে, মানুষের মানসিকতার ধারণা চেঞ্জ হচ্ছে, মানুষ নতুনভাবে চিন্তা করতে শুরু করেছে, যেটা আসলে শুরু করার জন্য বা চিন্তাভাবনা পরিবর্তনে আনার জন্য আমাদের দেশে সরকারিভাবে এবং বেসরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু বেসরকারি যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকেও কিন্তু সরকার আসলে সাপোর্ট দেয়, বিধায় তারা উদ্যোগে সফলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে আর্থসামাজিক অগ্রগতির জন্য সরকারি বেসরকারি পর্যায়ে সমাজ উন্নয়নের ধারা অব্যাহত
রাখতে সমাজসেবা কার্যক্রমের পরিধি বিস্তৃত ও বেগবান করার গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের মতো দেশে আসলে সমাজকে যদি উন্নয়ন করতে হয় আমাদের, তাহলে অবশ্যই কিন্তু আমাদের উন্নয়নের ধারাটা ধরে রাখতে হবে। আমরা কিন্তু উন্নয়নের ধারা থেকে সরে যেতে পারবো না, কারণ আমাদের চলতে হলে আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের দেশের জনসংখ্যার কথা হিসেবে ধরতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের দেশের জনসংখ্যার 16 কোটি জনসংখ্যার 6 কোটি ইয়ুথ, মানে আমরা 6 কোটি যুবক। এই 6 কোটি যুবক নেক্সট যে প্রজন্ম আসবে, নেক্সট 30 বছর ধরে তারা এখানে কর্মক্ষমভাবে যদি কাজ করে, তাহলে আমার মনে হয় না আমাদের দেশে আসলে সমাজসেবায় কোনো অংশে ঘাটতি থাকবে। সেক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রয়োজন, বা বিভিন্ন ক্ষেত্রে সমাজসেবামূলক কাজ করার জন্য নিজেদের উদ্যোক্তা হওয়া প্রয়োজন। সমাজসেবামূলক কাজের মাধ্যমে নিজেদের সমাজকর্মকে পেশা হিসেবে নিজের মানসিকতাকে আরও বেশি, যারা আমাদের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে আরও বেশি সচেষ্ট হতে হবে সমাজসেবার মূলক নানান রকম কাজের ক্ষেত্রে। এই গেল আমাদের এই টপিকটা। এরপরে যে আমাদের টপিক আসে সেটা হচ্ছে বাংলাদেশের সমাজসেবার প্রকৃতি। বাংলাদেশে আসলে সমাজসেবা আসলে কীভাবে হয়, প্রকৃতি বলতে এর অভ্যন্তরীণ অবস্থাটা আসলে কী রয়েছে। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপটে পারস্পরিক নির্ভরশীলতা যাপন, দুর্ভোগ, অভাব অনটন, সংঘবদ্ধভাবে সংকট উত্তরণের প্রেরণা, মানুষের সহজাত প্রবণতা, ধর্মীয় অনুপ্রেরণা, মানবিক মূল্যবোধ ইত্যাদি সমাজসেবা চেতনার জন্য আসলে অনেকাংশে কার্যকরী। এখন বাংলাদেশে যে সমাজটা রয়েছে, এই সমাজের ভেতরে আসলে কি কি রয়েছে, যেমন নির্ভরশীল জীবনযাপন। অনেক মানুষই আছে যারা একজন আর অন্য, যেমন দেখা যায় কোনো ফ্যামিলির একজন শুধুমাত্র ইনকাম করতে পারে, বাকিরা সবাই তার উপর নির্ভরশীল। দুর্যোগটা আমাদের দেশের গ্রামের বা শহরে যেটা হয়, দুর্যোগটা কম হলেও গ্রামের মানুষের সাথে কিন্তু দুর্যোগ কিন্তু খুব ভালোভাবে মানুষজন পরিচিত, তারা প্রতি বছরই দুর্যোগের সম্মুখীন হয়। অভাব অনটন যেটা রয়েছে, এই উত্তরণের প্রেরণা, এই সব কিছু থেকে আসলে প্রেরণা থেকে মানুষ কিভাবে বেরিয়ে আসতে পারে। যেমন এই প্রেরণার ভেতরে রয়েছে, যেমন আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী আমরা যারা রয়েছি, আমাদের প্রত্যেকটা ধর্মাবলম্বীদের মধ্যেই কিন্তু আসলে গরিব যারা রয়েছে, অসহায় যারা রয়েছে, তাদেরকে কিন্তু সাহায্য করতে বলা হয়েছে। ইসলামের ভেতরে জাকাত সাদকা রয়েছে, হিন্দুদের ভেতরে দেবোত্তর প্রথা রয়েছে। এদেশের সমাজসেবা কার্যক্রমের ভিত্তি নির্মাণ করেছে আসলে এগুলো। এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে, আমরা যদি সমাজের কথা না শুনি বা আমরা যদি সমাজের কথা মেনে না চলি, তাহলে আমরা সমাজের কথা শুনছি না, কিন্তু আমরা ইসলামিক রাস্তায় আমরা চলছি। আমি সমাজ যেটা বলছে আমি সেটা শুনবো না, কিন্তু আমার মতো করে আমি জাকাত দিয়ে যাব, আমার মতো করে আমি মানুষকে সাহায্য করে যাব, আমার মতো করে আমি জনের পাশে দাঁড়াবো। এবং সেই ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালভাবে হোক বা ভিজুয়ালভাবে হোক, আমি কিন্তু মানুষকে সাহায্য করছি। সেই সাহায্যের দিক থেকে চিন্তা করলে কিন্তু আসলে মানুষ উপকৃত হচ্ছে। সমাজ এখানে বলছে যে তুমি যেভাবেই হোক না কেন মানুষকে সাহায্য করো, সেটা সামাজিকভাবে হোক, মানুষকে লোক দেখিয়ে হোক, বা যদিও লোক দেখানো কাজটা করাটা ঠিক না, তারপরেও অনেকে করে যে আমি অনেক মানুষকে সাহায্য করেছি, অনেক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করছি। এই সব কিছুর মূল কাজই হচ্ছে আসলে মানুষের সেবা করা, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলোর পূরণে তাদেরকে কিছুটা হলেও সাহায্য করা। বাংলাদেশের সমাজসেবামূলক চালিকা শক্তি হচ্ছে ধর্মীয় অনুশাসন, মূল্যবোধ ও মানবিকতা বোধ। হ্যাঁ, মানুষের ভেতরে মূল্যবোধ এবং মানবিকতা বোধ ও শুধুমাত্র ধর্মীয় অনুশাসনের যদি সঠিকভাবে সে পালন করে, তাহলেই কিন্তু তার ভেতরে এই ধর্মীয় এবং মানবিকতা বোধটা জাগ্রত হবে। বাংলাদেশের সমাজসেবা কার্যক্রম প্রকৃতিগতভাবে দুটি ধারা, সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগে পরিচালিত হয়। হ্যাঁ, পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে আসলে আমরা দেখতে পারবো যে সরকারি এবং বেসরকারি বলতে ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ কিছু করে, বা ব্যক্তিগত উদ্যোগে অনেকে মিলে, যেমন আমরা প্রতি বছর দেখতে পাই যে বিভিন্ন সংস্থা থেকে প্রত্যেকবার শীতবস্ত্র বিতরণ করা হয়। এটা কিন্তু সরকারের কোনো নিজস্ব অর্থায়ন বা নিজস্ব কোনো উদ্যোগে না, এটা বেসরকারিভাবেই এই কাজগুলো করা হয়। যেহেতু বেসরকারিভাবে এই কাজটা করা হয়, সেক্ষেত্রে সরকার কিন্তু বাধাও আবার দিচ্ছে না যে না, আপনারা কেউ বেসরকারিভাবে কোনো মানুষকে সাহায্য করতে পারবেন না। যে আমরা প্যান্ডেমিকের সময় দেখতে পেলাম অনেক মানুষ কিন্তু অনেকে চাল, খাবার, বিভিন্ন সরঞ্জামাদি এগুলো কিন্তু আসলে দিয়েছে।
এবং অনেকভাবে সাহায্য করেছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সরকার কোনোভাবে বাধা দেয়নি যে না তোমরা করতে পারবে না, তোমাদের করা একেবারে নিষিদ্ধ, যা করার সরকার করবে। এটা কোনো রাষ্ট্রই বা কোনো আইনই এটাকে সাপোর্ট করে না। সমাজ কল্যাণের বিধিবদ্ধ ধারা হিসেবে সামাজিক আইন, নীতি, পরিকল্পনা, বাংলাদেশের সমাজসেবা কার্যক্রম এসবের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সমাজে আসলে বসবাস করতে হলে সমাজের আইন মেনে চলতে হবে, নীতি মেনে চলতে হবে, যে পরিকল্পনা অনুযায়ী সমাজ সামনের দিকে এগোয় সে অনুযায়ী নিজেকে আপডেট করে বাঁচতে হবে। বাংলাদেশের সমাজসেবার গুরুত্বপূর্ণ দিক হলো যোগী এবং সেবা প্রদানের মাধ্যমে বিশেষ শ্রেণীর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের প্রচেষ্টা চালানো। একদল বিশেষ শ্রেণী রয়েছে যারা আসলে হতদরিদ্র বা গরিব বলে আমরা বিবেচনা করি, তাদের মান উন্নয়নের জন্যই কিন্তু আমাদের দেশের মানুষের বা বেসরকারিভাবে যারা রয়েছে তাদের কঠোর পরিশ্রম করা, অক্লান্ত পরিশ্রম করা, এবং সরকারের একটা আপ্রাণ চেষ্টা থাকে যে মানুষকে কিভাবে সেবা প্রদান করা যায়। বাংলাদেশের সনাতন, ঐতিহ্যবাহী ও আধুনিক পেশাগত উভয় ধারার সমাজসেবা কার্যক্রমের উপস্থিতি লক্ষণীয়। মূল কথা হচ্ছে বাংলাদেশকে সমাজসেবা দিতে সরকারি এবং বেসরকারিভাবে যথেষ্ট পরিমাণ উদ্যোগ নেওয়া হয়। সেক্ষেত্রে আমরাও আমাদের নিজেদের দেশকে উন্নত করতে আমরা নিজ দায়িত্বে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমার সংক্ষিপ্ত ক্লাসটি এখানে শেষ হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।